হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার মুভি যার নাম জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে 17 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে একটি জঙ্গলের মধ্যে একটি গবেষণাগারকে দেখানো হয়। গবেষণাগারে কিছু গবেষক ডাইনোসরের ডিএনএ কাজ করছিলেন। এক সময় যখন একজন সিকিউরিটি দরজা খুলে ভেতরে প্রবেশ করে, তখন চকলেটের প্যাকেট নিচে পড়ে যায় এবং সে প্যাকেটটি একটি দরজার ভেতরে ঢুকে দরজাটির সিস্টেম নষ্ট করে দেয়। আর সেখানে সতর্কতা অ্যালার্ট জারি করা হয়। সবাই যখন দরজা দিয়ে বের হয়ে যাচ্ছিল, তখন একজন লোক সে দরজায় আটকা পড়ে। সে চাবি দিয়ে দরজাটি খুলতে বলে, কিন্তু মেয়েটি তার পেছনে একটি ডাইনোসরকে দেখতে পায়। তাই সে দরজাটি না খুলে তাকে সরি বলে। ঠিক তখনই একটি ডাইনোসর সেই লোকটিকে আক্রমণ করে। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে ফিরে আসে। আমরা একটি শহরের রাস্তায় খুব জ্যাম দেখতে পাই, যেখানে জ্যামের মধ্যে একটি লোককে বিরক্ত হতে দেখা যায়। লোকটির নাম মার্টিন। সে যখন আবার গাড়ির ভিতর ঢোকে, তখন মিস ব্যানেট নামে এক মেয়ে তার গাড়িতে প্রবেশ করে। তাদের মধ্যে কথা চলতে থাকে। মিস ব্যানেট লোকটিকে জিজ্ঞেস করে পার্কার জেনিক্সে সে কি করে। তখন লোকটি বলে যে এটি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেখানে মানুষের জন্য বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। আর এখন তারা এমন একটি জিনিস আবিষ্কার করতে যাচ্ছে যার জন্য তাকে খুব প্রয়োজন, কারণ সে এসব জিনিস উদ্ধার করতে খুবই ওস্তাদ। লোকটি বলে যে আমাদের কিছু জীবন্ত ডাইনোসরের ডিএনএ প্রয়োজন, আর এজন্যই তোমাকে দরকার। কিন্তু মিস ব্যানেট রাজি না হয়ে গাড়ি থেকে নেমে যায়। লোকটি বলে যে দুনিয়ার 20% লোক হৃদরোগে আক্রান্ত হয়, অর্থাৎ 5 জনে 1 জন। আর আপনার কারণে যদি এই মানুষগুলো বেঁচে যায়, তাহলে ভাবুন কি হবে। তারপর লোকটি তাকে বিশাল টাকার অফার করে। মিস ব্যানেট বলে আমাদের কোথায় যেতে হবে। তখন লোকটি বলে আমাদের এমন একটি জায়গায় যেতে হবে যেখানে সব দেশের সরকার যেতে নিষেধ করেছে। মিস ব্যানেট বলে ঠিক আছে, তবে আমার আরো কিছু লোক দরকার। পরের দৃশ্যে আমরা একটি ডাইনোসরের মিউজিয়াম থেকে দেখতে পাই। সেখানে লোকটি মিস ব্যানেটকে ডক্টর হ্যানরি লোমেজ এর সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর লোকটি সেখানে থাকা লোকদেরকে চলে যেতে বলে। মার্টিন বলে ডক্টর লোমেজ পার্ক গত 6 মাস ধরে পার্ক জেনেক্সে কোম্পানিকে ডাইনোসর সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। তিনি আরো বলেন যে আমরা এমন একটি ওষুধ তৈরি করতে চাচ্ছি যা সবচেয়ে বড় প্রজাতির জীবন্ত ডাইনোসরের ডিএনএ থেকে তৈরি করা যায়। এরপর ডাক্তার বলে আর পৃথিবীতে এমন 3টি প্রজাতি আছে যেগুলো সমুদ্র, স্থল ও আকাশে থাকে, যার মধ্যে একটি হচ্ছে মোসাসৌরাস প্রজাতির, যেটা সমুদ্রে থাকে, টার্টোনোসরাস যেটা থাকে স্থলে, আর আসমানে থাকে কুইটজালকোটলাস, যেটি সবচেয়ে বড় ডাইনোসর। আর তাদের প্রত্যেকের জীবনকাল ছিল প্রায় 100 বছরেরও বেশি। আর তাদের ডিএনএ দ্বারাই হৃদরোগের ওষুধ তৈরি করা হবে। এরপর লোকটি বলে যে আমরা খুব কম লোকই যাব, কারণ কম লোক থাকলে বিষয়টি সিক্রেট থাকবে। তারপর তারা 3 জন ডানকানের কাছে যায়, যে ছিল মিস ব্যানেটের প্রাক্তন স্বামী। কিছু সময় পর ডানকানের দল সেখানে পৌঁছে যায়, যেখানে একজনের নাম ছিল নিনা এবং অন্যজনের নাম রিকারিক। আর এখান থেকে আমরা জানতে পারি যে তারা সবাই সেনাবাহিনীতে ছিল। আর এই কারণে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তাদের দুজনের ভুলের কারণে তাদের সন্তান মারা গিয়েছিল। আর এখন তারা সবাই মিলে প্রথম শিকার উদ্দেশ্যে সমুদ্রে যায়, যে ছিল পানির সবচেয়ে বড় ডাইনোসর। তারা সেই ডাইনোসরটাকে অনুসরণ করছে আর তার পেছন পেছন যাচ্ছে। কিন্তু ওই সময় তারা আরো একটি বোটকে দেখতে পায়, যেখানে একটি ফ্যামিলি ছিল, যারা গরমের ছুটি কাটাতে এখানে এসেছে। আর সময় কাটানোর সময় তারা কিছু একটা দেখতে পায়, যা অনেক দূর থেকেও অনেক বড় দেখাচ্ছিল। আর এটি খুব দ্রুত তাদের দিকে আসছিল, যা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। সেই বোটে বাবা এবং তার 3টি বাচ্চা ছিল। বাবার নাম ছিল রোবেন এবং বড় মেয়ের নাম ছিল তেরেসা। ছোট মেয়ের নাম ইসাবেল এবং ছেলের নাম ববি। আর সেই প্রাণীটিকে দেখে ববি খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে বোটের কিনারে পড়ে যায়। আর তখনই প্রাণীটি বোটকে আক্রমণ করে আর তা উল্টে যায়। আর এই সময় তারা সবাই তার নিচে চলে যায়। তারা খুব দ্রুতই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ এটি তাদের দিকেই আসছিল। আর এটি দেখতে অনেক বড় একটি ডাইনোসরের মতো ছিল। এই ডাইনোসরটিকে ডানকান ও তার টিম খুঁজছিল। আর সব লোক সে উল্টো হওয়া বোটের উপর উঠে যায়, যাতে করে তারা সেই প্রাণটি থেকে বাঁচতে পারে। কিন্তু কোনো এক অজানা কারণে এই ডাইনোসর তাদের না খেয়ে বরং চলে যায়। তারপর তারা সেই বোট থেকে সিগন্যাল দেয়, যাতে করে কেউ সেখানে আসে তাদের সাহায্যের জন্য। আর সেই সিগন্যালটি তাদের সামনে থাকা নৌকাটিতে চলে যায়। সেই নৌকাটিতে ছিল মিস ব্যানেট ও তার দল। কিন্তু তারা লক্ষ্য করে যে খুব কম দূরত্বে তাদের যে মিশন ডাইনোসরটি ছিল সেটি। তবে বোটের ক্যাপ্টেন ডানকান সিদ্ধান্ত নেয় যে তারা আগে ফ্যামিলিটিকে বাঁচাবে, তারপর তারা তাদের মিশন কমপ্লিট করবে। এরপর এই লোকেরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে শুরু করলো। তাকে খোঁজার চেষ্টা করে এবং অল্প সময়ের মধ্যে সেই ফ্যামিলিটিকে তারা রেস্কিউ করে।
মিস ব্যানেট সেই ফ্যামিলিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তারা বলে একটি দানব আমাদের আক্রমণ করেছে, আর এই আক্রমণের ফলে তারা খুবই ভয় পেয়ে যায়। কিন্তু ব্যানেট তাদেরকে এটি বলে না যে এই দানবটির রক্তের নমুনা সংগ্রহ করতে তারা এখানে এসেছে। এরপর ডাক্তার হ্যানরি মিশন সম্পর্কে তাদেরকে বলে যে এ সমস্ত নমুনা রক্ত ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। কিন্তু ব্যানেট তাকে এক পাশে নিয়ে যায় আর বলে যে যদি রক্তগুলো ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় তাহলে এই মিশনটি কেন বৈধ নয়, এটি কেন অবৈধ? এর মানে তুমি আমাদের সাথে কোনো কিছু লুকাচ্ছ। তখন ডাক্তার হেনলি বলে যে এটি সত্যি, যেটা ওষুধ তৈরি করতে ব্যবহার করা হবে, কিন্তু এই তৈরিকৃত ঔষধ শুধু ধনী লোকেরাই ব্যবহার করতে পারবে, কারণ কোম্পানি যে ট্রেডমার্ক করেছে তাতে যে কেউ এটি ব্যবহার করতে পারবে না। আর কোম্পানি এটি যে দামে বিক্রি করবে তা সাধারণ মানুষের পক্ষে কেন অসম্ভব। তখন ব্যানেট বলে এর মানে কি গরিব লোকেরা এটি কিনতে পারবে না? সিন পরিবর্তন হয়। এরপর দেখানো হয় যে কিছুক্ষণের মধ্যে আরেকটি সিগন্যাল পাওয়া যায়। সেই সংকেত অনুসরণ করে তারা তার কাছে পৌঁছায়। তারা এটাও বুঝতে পারে যে প্রাণীটি তাদের দিকেই আসতেছে, যেটা তাদেরকে আক্রমণ করতে যাচ্ছে। আর তাই সবাই প্রস্তুতি নিয়ে ফেলে যাতে করে তারা ব্লাড স্যাম্পল সংগ্রহ করতে পারে। কিন্তু এখানে সমস্যা ছিল যে যতক্ষণ পর্যন্ত টার্গেট 10 মিটারের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত তারা ব্লাড স্যাম্পল নিতে পারবে না। তার তার সাথে অনেকক্ষণ যাবৎ ব্লাড স্যাম্পল কালেকশন করার জন্য যুদ্ধ করতে থাকে। এক সময় ব্যানেট ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য বন্দুক ছোড়ে, তবে কোনো অজানা কারণে ডাইনোসরটি সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পর আরেকটি আজব ডাইনোসর এখানে চলে আসে, যেটি পানির ভেতর থেকে তাদের আক্রমণ করে। যা দেখে জার্ভিয়ার নামক এক লোক তার উপর ফায়ার করে, আর সে ফায়ার করতে করতে বোটের কিনারে চলে যায়। ওই সময় তাদের মধ্যে থেকে একটু উপরে বেরিয়ে এসে জাভিয়ারকে টেনে নিয়ে যায় এবং তাকে হত্যা করে ফেলে। তারপর বোটের আরেক পাশ থেকে একটি বড় ডাইনোসর বেরিয়ে আসে, আর সেটি বেরিয়ে আসার কারণে বোটটি পানির ভিতর চলে যেতে থাকে। কিন্তু কোনো রকমে সে বোটটি কন্ট্রোল করে এবং খুব দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দূরে একটি অজানা দ্বীপ দেখতে পায়, যার কিনারে দিয়ে অনেকগুলো পাথর ছিল। তারা যখন দ্বীপের কাছে দিয়ে যায় সে পাথরগুলো তাদের বোটটিকে আঘাত করে, কিন্তু তারা যে কোনো উপায়ে সেখান দিয়ে চলে যেতে থাকে। আর ডাইনোসর গুলো তাদের পেছন পেছন আসে। একসময় ডাইনোসর গুলো খুব কাছে চলে আসে। এদিকে দেখা যায় তেরেসা পানিতে পড়ে যায়, আর তাকে বাঁচানোর জন্য তার ভাই পানিতে ঝাঁপ দেয়। এদিকে তারা যখন বোট থেকে সকল মালামাল নামায় তখন ডাইনোসর এসে নিনাককে নিয়ে যায় এবং তাকে খেয়ে ফেলে। এটা দেখে সবাই সেখান থেকে খুব দ্রুতই চলে যায় এবং দ্বীপের চূড়ায় ওঠে। তারপর তারা যখন সে দ্বীপের মাঝখানে আসে তারা দেখে যে দ্বীপটি অনেক বড়। এরপর সবাই বনের দিকে যেতে শুরু করে। তখন ব্যানেট সবাইকে বলে যে সে একটি শিকারী দল প্রস্তুত করেছে, যারা ঠিক 24 ঘন্টা পর এখানে নির্মিত হেলিপ্যাডে 2 মিনিটের জন্য আমাদের অনুসন্ধান করবে। যদি তারা কাউকে না দেখে তাহলে তারা ফিরে যাবে। এরপর ডাক্তার হ্যান্ডি বলেন যে স্যাটেলাইট চিত্র অনুসারে মাটিতে বসবাসকারী টাইটানোসরাস মাঝখানের উপত্যকায় অবস্থিত এবং আমরা আগামীকাল সকালের মধ্যে সেখানে পৌঁছে যাব। অন্যদিকে তারা নিরাপদ স্থান বা গ্রামের সন্ধানে সেখানে স্থাপিত পাইপগুলো অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। এদিকে বনের মধ্যে নদীর কাছে মার্টিন একটি ক্ষতিগ্রস্ত হেলিকপ্টার উল্টো করে ঝুলন্ত একজন পাইলটের কঙ্কাল দেখতে পান, যার হাতে একটি বন্দুক ছিল। সে সেই বন্দুকটি নিয়ে নেয়। এরপর রাতে যখন রোবেন তার মেয়েদের ঘুম পাড়িয়ে দেয় এবং ঘুমাতে শুরু করে তখন জাবিয়ারকে তার মেয়ের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখন জাবিয়ার আবেগপ্রবণ হয়ে বলে যে আমি জানি না কেন তোমার মেয়ে আমাকে এভাবে ভালোবাসে, আমি তার যোগ্য নই। তখন রুবেন তাকে উৎসাহিত করে এবং বলে আমাদের সম্পর্কে লোকে কি বলে তাতে মনোযোগ দিও না, তুমি যেমন আছো তেমন নিজের উপর বিশ্বাস রাখো। এরপর জাভিয়ার যখন সেখান থেকে চলে যায় তার পিছন পিছন দুটি জন্তু আসে তাকে শিকার করার জন্য। আর যখনই একটি র্যাপ্টর তাকে আক্রমণ করে তখন একটি বিশাল কোয়ার্টাস এসে সেই শিকারীকে মেরে ফেলে এবং তাকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার কারণে জাভিয়ারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর সকালে মার্টিন এবং বেনেট তাদের দল নিয়ে উপত্যকায় পৌঁছায়। সেখানে ডক্টর হ্যানরি তার সামনে বিশাল টাইটানোসরসকে দেখে এবং তাদের কাছে স্পর্শ করে এবং এই মুহূর্তটি তার চোখে জলে এসে যায়। এদিকে ব্যানেট খুব সহজেই তার রক্তের নমুনা নেয়। এরপর তারা তৃতীয় নমুনার জন্য রওনা দেয়। অন্যদিকে রোবেন তার পরিবার সহ পাইপগুলি অনুসরণ করতে করতে একটি নদীর তীরে পৌঁছায়। সেখানে সে নদীর ওপারে একটি উদ্ধারকারী দেখতে পায়। সে মনে করে ওখানে হয়তো একটা নৌকা আছে, কিন্তু তার পায়ে আঘাতের কারণে সে তেরেসাকে নদী পার হওয়ার অনুমতি দেয়। তেরেসা খুব সাবধানে নদী পার হয়ে ডেকের কাছে পৌঁছায়, কিন্তু তারপর তারা দেখতে পায় যে একটি টাইরানোসরাস রেক্স কাছাকাছি ঘুমাচ্ছে। এটি দেখার পর সবাই ভয় পেয়ে যায়।
কিন্তু তেরেসা খুব সাহস সঞ্চয় করে ও একটি জরুরি ভেলা খুঁজে বের করে তা খুলে দেয়। তারা সবাই বেলায় বসার সাথে সাথে তারা নদীর ধারে এগিয়ে যেতে শুরু করে। তারপর টেক্সের নজর পড়ে তাদের উপর এবং তাদের খাওয়ার জন্য সে তাড়া করতে শুরু করে। টেরেক্স তাদের ভেলার উপর আক্রমণ করে, কিন্তু অনেক চেষ্টার পর তারা টেরেক্স থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু রুবেনের ছোট মেয়ে ইসাবেল উল্টে যাওয়া ভেলার নিচে আটকে পড়ে। তবে সেও খুব তাড়াতাড়ি পালিয়ে যায় এবং পাথরের আড়ালে লুকিয়ে থাকা তার পরিবারের কাছে পৌঁছায়। অন্যদিকে ডাক্তার হেনরি এবং অন্যরা তৃতীয় নমুনার জন্য কার্যালয়ে ডিম বেছে নেয়। ডাক্তার হেনরি খুব সাবধানে ডিম থেকে নমুনা বের করতে শুরু করেন। 3টি নমুনা পাওয়ার পর বেনেট ডাক্তারকে জিজ্ঞেস করে, এখন বলো তুমি কি চাও? তাই সে বলে যে আমরা যদি মার্টিনো কোম্পানির পরিবর্তে এই নমুনাগুলি অন্য সব কোম্পানিকে দেই তাহলে কেউ এটির প্যাটেন্ট করতে পারবে না, আর এই ওষুধটি সমগ্র মানবজাতির জন্য কার্যকর হবে। এরপর যখনই তারা 2টি নমুনা সংগ্রহ করে, ক্যাটজল কুয়েটাস তার নিরে ফিরে আসে এবং তাদের উভয়কে আক্রমণ করে। এর ফলে নমুনাটি ডাক্তারের হাত থেকে পড়ে যায়। তাই তাদের বাঁচানোর জন্য লেক্সিয়ার তার দিকে মনোযোগ আকর্ষণ করে। তারপর কার্জল তাকে অনুসরণ করে। এখন লেক্সিয়ারকে বাঁচাতে মার্টিন এবং ডানকান তার দড়ি টেনে তাকে উপরে তুলে আনে, কিন্তু ততক্ষণে কার্জাল তাকে খেয়ে ফেলে। এখন মার্টিন এবং ডানকান অনেক কষ্ট করে এর থেকে তাদের জীবন বাঁচায়। সুযোগটি কাজে লাগিয়ে ডাক্তার হেনরি নমুনাটি নিজের কাছে নেওয়ার সাথে সাথে ইনজেকশনটি নিচেই বেরিয়ে যায় এবং তার কাছ থেকে দূরে চলে যায়। এবং দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে হেনরি সোজা নদীতে পড়ে যায়, এতে তার জীবন রক্ষা পায়। তারপর কিছুক্ষণের মধ্যেই সবাই নিচে নেমে আসে এবং তৃতীয় নমুনাটিও ডক্টর হেনরির সামনে পড়ে যায়। 3টি নমুনায় নিয়ে নিয়ে তারা সেখান থেকে হেলিপ্যাডের দিকে রওনা দেয়। অন্যদিকে রুবেনের পরিবার একটি ভেলার সাহায্যে পরীক্ষাগারে পৌঁছায়। অন্যদিকে ডানকানও হেলিপ্যাডটি দেখে, কিন্তু সে তখনও রুবেন এবং তার সন্তানদের নিয়ে চিন্তিত ছিল। তাই হেলিকপ্টার আসার আগে তারা সবাই একে অপরকে খুঁজতে শুরু করে। তারপর রাত নামার সময় ব্যানেট রুবেন এবং তার পরিবারকে খুঁজে পায়। এদিকে তেরেসা প্রথমে মার্টিনকে তার কর্মকাণ্ডের কথা জানিয়ে তাকে হত্যা করতে ছুটে যায়, কিন্তু মার্টিন তার বন্দুক বের করে। তাই ডানকান এবং সকলেই তেরেসাকে শান্ত করেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। মার্টিন ব্যানেটের কাছ থেকে নমুনাটি নেয় এবং তার হাত বেঁধে দেয়। রাত নামার সাথে সাথে বনে ভয়ঙ্কর শব্দ আসতে শুরু করে, তাই অন্ধকার টের পেয়ে ল্যাবরেটরি সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জেনারেটর চালু করে এবং আলো জ্বালায়। কিন্তু তারপর র্যাপটর এবং টেরাসরের ক্রস ব্লিডিং থেকে তৈরি মেটাটন গুলি তাদের আক্রমণ করে। তারা সবাই নিজেদের জীবন বাঁচাতে আলাদা আলাদা দলে পালিয়ে যায়। দৌড়ানোর সময় ডাক্তার হেনরি এবং ডানকান সরাসরি পরীক্ষাগারের ভিতরে পৌঁছে যান। এদিকে রোবেন তার পরিবারের সাথে সুপারমার্কেটে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এদিকে ব্যানেট এবং মার্টিন বাইরে একটি গাড়ির নিচে লুকিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করে। ম্যাটাডনসে গুলি চালানোর সময় ব্যানেট মার্টিনের বন্দুকটি নিয়ে নেয়। এখন ম্যাটাডন বাজারের ভেতরে আসার সাথে সাথে রুবেন তার পরিবারকে ভূগর্ভস্থ পাতাল রেলে নামিয়ে দিয়ে বাঁচায়। একই সময় হেলিকপ্টারটিও সেখানে আসে। ডানকান ডাক্তারকে হেলিকপ্টারটি সিগন্যাল করতে বলেন এবং নিজে বাচ্চাদের খুঁজতে যান। ইতিমধ্যে মার্টিন গাড়ির মধ্যেই গাড়ির চাবি খুঁজে পায়, তাই সে গাড়িটি এবং নমুনা সুটকেসটি নিয়ে সেখান থেকে একা চলে যায়। এদিকে ব্যানেট নিজেকে জঙ্গলে লুকিয়ে রাখে এবং দেখে যে রুবেনের কণ্ঠস্বর শুনে তার দিকে আসা ম্যাটাডনটি ভূগর্ভস্থ পাতাল রেলের দিকে নেমে যাচ্ছে। তাই সে রুবেনের পরিবারকে বাঁচাতে তার পেছন পেছন নেমে তার বন্দুক বের করে। এদিকে যখন পাইলটরা সেখানে কাউকে দেখতে পায় না, তখন তারা ফিরে যেতে শুরু করে। তাদের ফিরে যেতে দেখে ডক্টর হেনরি তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য টাওয়ারে উঠে যান। সেখানে সে কাকতালীয়ভাবে আগুনের শিখা খুঁজে পায়। সে সেগুলো পুড়িয়ে দেয়। পাইলটরা তাদের লক্ষ্য করে এবং তারা পিছনে ফিরে যায়, কিন্তু তারপর বিকৃত ডিস্ক হঠাৎ এসে তার দাঁত দিয়ে চিবিয়ে হেলিকপ্টারটি ধ্বংস করে দেয়। তাই ডানকান নিজেই ডাক্তার হেনরির সাথে সাবওয়েতে নেমে আসে এবং সবাইকে বলে, কারণ এখন হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে, এখন আমাদের বেরোনোর জন্য একটা নৌকা দরকার। আর এই পাতাল রেলটা সোজা ডকসের কাছে যাবে, আর আমি দেখেছি যে সেখানে একটি নৌকা আছে। তারপর তারা সবাই ডকসের কাছে পৌঁছানোর জন্য পাতাল রেলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। এখন ম্যারাথনরা সাবওয়েতে তাদের আক্রমণ করার আগে বেনার্ড সেখানে পৌঁছায় আর তাকে গুলি করে হত্যা করে এবং তারপর তারা সবাই ডকসের দিকে ছুটে যায়। অন্যদিকে মার্টিনও গাড়িটিকে ডকসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এদিকে ডকসের সাবওয়েল প্যানেল বন্ধ থাকার কারণে তারা সবাই সেখানে আটকে যায়। তবে ইসাবেল সবচেয়ে পাতলা হওয়ায় প্যানেল থেকে বেরিয়ে আসে এবং এবং প্যানেল খোলার জন্য লিভারের কাছে পৌঁছানোর সাথে সাথে ডিস্ক তার ঠিক পেছনে চলে আসে।
কিন্তু ইসাবেল সাহস সঞ্চয় করে এবং লিভারটি তুলে নেয়। প্যানেল খোলার শব্দ শুনে ডিরেক্স গেটের সামনে আসে। এখন সে তাদের আক্রমণ করার আগেই মার্টিন তার গাড়ির সাইরেন বাজিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তাই ডিরেক্স তার গাড়ি থামিয়ে মার্টিনকেই খেয়ে ফেলে। এই কারণে তার হাতে বাঁধা নমুনা সহ সুটকেসটি পড়ে যায় এবং ব্যানেট এটি পায়। তারপর সবাই দৌড়ে দ্রুত ডকসের কাছে আসে, কিন্তু নৌকাটি হাঙ্গরে আটকে যায়। ডিরেক্সও তাদের সামনে এসে দাঁড়ায়। ডানকান বুঝতে পারে যে সে ইসাবেলকে খাবে, তাই সে দ্রুত ডাক্তার হেনরির পকেট থেকে টায়ারগুলো বের করে চালিয়ে দেয়। সে আরো দেখে ডিরেক্স ডানকানের দিকে মুখ ফিরিয়ে নেয়। ডানকান বেনেটকে বাচ্চাদের বাঁচাতে বলে এবং সেখান থেকে চলে যেতে বলে। সে ডিরেক্সকে তার পেছনে নিয়ে যেতে শুরু করে। তারপর বেনেট নৌকাটিকে হাঙ্গার থেকে বের করতে সফল হয় এবং যাওয়ার আগে সে ডানকানকে জোরে ডাকতে শুরু করে। কিন্তু তারপর ফ্লেয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে ডাক্তার হেনরি বেনেটকে ধরে ফেলেন এবং তাকে নৌকায় বসাতে বাধ্য করেন। কিন্তু একই সময় ডিরেক্সও ফিরে আসে। এখন যখন সে তাদের আক্রমণ করতে উদ্যত হয়, তখন তারা নৌকাটি স্টার্ট করে চলে যায়। বেনেটের চোখ তখনও ডানকানকে খুঁজে বেড়াচ্ছিল। তারপর একটি অগ্নিশিখা জ্বলতে দেখা যায়, তাই বেনেট নৌকা ঘুরিয়ে তার কাছে পৌঁছায় এবং দেখে যে ডানকান এখনো বেঁচে আছে। আসলে ফ্লেয়ারের লাইট নিভে যাওয়ার কারণে ডিরাক্স তাকে দেখতে পায়নি এবং তাকে রেখে যাওয়ার পরে নৌকায় ফিরে আসে। তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। এখন ডাক্তার হ্যান্ডি আবার জিজ্ঞাসা করার পর বেনেট সিদ্ধান্ত নেয় যে এখন সে আমাদের সকলকে এই নমুনাগুলি দেবে। ডাক্তার হ্যান্ডি এতে খুশি হন এবং এই দৃশ্যের সাথে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।